জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বাংলাদেশকে ক্ষুদ্র একটি দেশ হিসেবে বিবেচনা না করতে দাতা সংস্থা সহ বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতি ধারণার চেয়েও বড় বলে জানান তিনি। সকালে দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সাক্ষাৎ করতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থনীতি এগিয়ে নিতে এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জোহানেস জুট। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জোহানেস জুট সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আলোচনার সময় জুট বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যাপক প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব রিয়াজ উদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন করতে চান। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়কে প্রাধান্য দিতে হবে। কয়েকটি ক্যাটাগরিতে করে দেওয়া হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার হয়েছে। গেল রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার ৬ নম্বর আসামি। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগের মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন হচ্ছেন নান্নু। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গেল বুধবার ব্যবসায়ী লালচান ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরদিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে কোতোয়ালি থানায় 19 জনের নামে মামলা করেন নিহতের বোন। কে কাকে লাল কার্ড দেখাবে জনগণই সেই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন। বলেন, বিএনপি কখনো অন্যায়ের প্রশ্রয় দেয় না, অন্যায়ের বিচার চায়। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা আছে, ফেব্রুয়ারির মধ্যে ভাগে নির্বাচন হওয়ার আশাবাদ জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্র ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই বিএনপি চালিয়ে যাবে। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে। এটি জাতির অর্জন, এটি সবার সম্মিলিত অর্জন। সেটিই যাতে ওই দিনের আলোচ্য বিষয় হবে এবং সেই দিন ওটা আমরা ইনশাআল্লাহ যাতে সবার জাতির সামনে তুলে ধরতে পারি, যেটি আমাদের সামগ্রিক ঐক্যবদ্ধ অর্জন।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, এর ব্যতিক্রম হলে দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য দেয়া এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিবাদে এক আলোচনায় তিনি কথা বলেন তারেক রহমানকে নিয়ে অশুভ উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার অপচেষ্টা করছে, তা রুখে দেয়া হবে। নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় স্বল্পতা বিবেচনায় নিয়ে দলগুলোর অবস্থানগত পরিবর্তন করার আহ্বান জানান তিনি। বলেন, অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলে মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। বেলা 11টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। কয়েকদিনের মধ্যে কাঠামোগত বিষয়ে একমত হতে হবে। কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময়ের স্বল্পতার কারণে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না। যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে, সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনায় আইনি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় অর্থ সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচিত করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, আগামী 6 মাস 15 টাকা দরে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। দেশে খাদ্য মজুদ স্থিতিশীল রয়েছে, তবে বড় বন্যা হতে পারে মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি। সকালে গুলশানে জাতিসংঘের সদর দপ্তরে এবি পার্টির প্রতিনিধিরা স্মারকলিপি দেন। এ সময় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, কোটা সংস্কার ও সরকারের পতন আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যা এবং অসংখ্য মানুষের জীবন বিপন্ন করে ছাত্রলীগ। এছাড়া ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে জড়ানোর অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। ব্যারিস্টার মিলি দাবি করেন, 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠন। এর বাইরে জাতিসংঘের
প্রতিবেদনেও সংগঠনটির সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ রয়েছে বলে জানান তিনি। ছাত্রলীগ কিন্তু বাংলাদেশের এক্সিকিউটিভ ইন্টারিম গভর্নমেন্টের 23 অক্টোবর 2024-এর এক্সিকিউটিভ অর্ডারে, যেটা সন্ত্রাস বিরোধী আইনে, যেখানে অনেকগুলা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেই আইনেই ছাত্রলীগও কিন্তু নিষিদ্ধ হয়েছে। বিরোধী মত তাদেরকে আইডেন্টিফাই করা হতো, লিস্ট করা হতো। এটা কিন্তু শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী করতো তা না, এটা ছাত্রলীগ কিন্তু ইন কানেকশন উইথ ছাত্রলীগ করতো। তো এই সবগুলা ক্রাইটেরিয়া মিলে আমরা মনে করি ছাত্রলীগ একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড টেররিস্ট অর্গানাইজেশন হতে পারে। এবং কেন বলছি আমরা, মানে আমাদের তো বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে রেকগনাইজড হয়েছে, তাহলে ইন্টারন্যাশনালি কেন দরকার? কারণ এই ছাত্রলীগের অনেকেই আছে যারা এই জুলাই আগস্টীয় হত্যা এবং মানবাধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে এখন বিদেশে বসে আছে। চাকরি ফেরত ও দোষীদের বিচার সহ 4 দফা দাবি জানিয়েছে ওমান ফেরত প্রবাসীরা। ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে বলেও জানান তারা। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। বক্তারা বলেন, 2009 সাল থেকে ওমানের বাংলাদেশ দূতাবাস পতিত ফ্যাসিবাদ সরকারের দলীয় কার্যালয় বানিয়ে রাখা হয়েছিল। সেই দোসররা এখনও দায়িত্ব পালন করছে। ফ্যাসিবাদ সরকারের সময় তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে প্রায় 2 শতাধিক ব্যক্তিকে ওমান থেকে দেশে আসতে হয়েছে। তারা এখন বেকার অবস্থায় আছেন। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। ওমানি দূতাবাস সবসময় একটা সিন্ডিকেটের মধ্যে কাজ করত। ওরা এই সময় 2009 থেকে 24 পর্যন্ত যে সকল স্কুলের কমিটি করত, তাদের পকেট কমিটি করত। তারা নির্বাচন চাইতো না, তারা নিজেদের সিলেক্টেড লোক দিয়ে নাম কাগজে কমিটি করে সেই টাকা পয়সা নিয়োগ বাণিজ্য, বই কেনার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, অন্যান্য সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে চাইতো। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে যারা ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে ফেরত এসেছে এবং এখন দুঃসহ জীবনযাপন করছেন, তাদের চাকরি এবং ব্যবসা ফেরত দিয়ে আবার তাদেরকে পুনঃকর্মসংস্থান করা। ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবার। সকালে রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভুক্তভোগীরা অংশ নিয়ে খায়রুল বাশারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আন্দোলনকারীরা বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রলোভনের মাধ্যমে ভুয়া কাগজপত্র দেখিয়ে টাকা গ্রহণ করে। পরবর্তীতে একাধিকবার সময় দিয়েও বিদেশ না পাঠিয়ে বিভিন্ন টালবাহানা করে। ভুক্তভোগীদের সংখ্যা প্রায় সহস্রাধিক ও প্রত্যেকের পাওনা টাকার পরিমাণ গড়ে 20 লাখ এমন অভিযোগ তাদের। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তারা আমাদের কাছ থেকে টিউশন ফি টাকা বাবদ কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 15 লাখ, কারো কাছ থেকে 50 লাখ এরকম ধরনের টাকা তারা হাতিয়ে নেয়। আমাদের অনেক লোক মারা গিয়েছে এই টাকার জন্য। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাশার একজন বিশ্ব প্রতারক এবং জালিয়াত এবং দালাল। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষা প্রতারকের মধ্যে 1 নম্বর দালাল হলো খায়রুল বাশার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আবাসন সংকট দূর করতে ইউনিট 2 স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এছাড়া নৈতিক শিক্ষা প্রদানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। গাদাগাদি করে থাকতে হয়, আবাসন সুবিধাটা কম। আরেকটা যদি 2 করা যায় তাহলে আবাসন সমস্যা যেটা আছে এটা সমাধান হয়ে যাবে। উপাসনালয় নাই, এটা মুসলমানদের জন্য নাই, হিন্দুদের জন্য নাই। 100-150-200-এর মতো হিন্দু আছে, বাকিগুলো মুসলমান, বৌদ্ধ। তো অন্ততপক্ষে একটা কক্ষ যদি নামাজের জন্য, হিন্দুদের উপাসনালয়ের জন্য আলাদা করে রাখা হয়, তা আমার মন্ত্রণালয় এগুলো সহায়তা করবে। জেলখানার ভিতরে সংশোধনের জন্য নৈতিকতা, মূল্যবোধ এগুলো যাতে জাগরণ ঘটে, অপরাধ প্রবণতা যাতে হ্রাস পায়, এরকম আমরা টাইম টু টাইম মাসে
সপ্তাহে আমরা এরকম লেকচারের ব্যবস্থা করি ভিতরে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার 2 দিনের জাতিগত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 89 জনে, আহত 200-র বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার জানায় এ তথ্য। দক্ষিণের সোয়েদা শহরে বেদুইন আর দ্রুজ গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ছবিও প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। আধিপত্যর এই লড়াই বন্ধে যুদ্ধরত পক্ষগুলোকে আলাদা রাখতে হস্তক্ষেপ করেছে সিরীয় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বেসামরিক জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। গেল ডিসেম্বরে বিদ্রোহীদের অভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার বিভিন্ন অঞ্চলে জাতিগত সহিংসতা বেড়েছে। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নেপালের পর এবার ভুটান বধের মিশনে বাংলাদেশ নারী ফুটবলাররা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের লড়াই শুরু হবে দুপুর 3টায়। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে মাঠের অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের রিকভারি সেশনে বেশি মনোযোগ পিটার বাটলারের। চলতি অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা আর নেপালের পর এবার ভুটানকে হারানোর ছক কষছে পিটার বাটলারের শীর্ষরা। তবে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করা সাগরিকাকে পাচ্ছে না কোচ পিটার বাটলার। নেপাল ম্যাচে লাল কার্ড দেখা ফরওয়ার্ড সাগরিকাকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে ইংলিশ এই কোচকে। 2023 সালে একবার ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ, সেবার বাংলাদেশে জিতেছিল বড় ব্যবধানে। এবারও একই পরিকল্পনা স্বাগতিকদের। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটোখাটো ইনজুরি আছে, এটা থাকবে, যেহেতু ম্যাচ খেললে একটু ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। এখন আমাদের লক্ষ্য, যেহেতু আরও 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।